তো সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে। তো আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে আমাদের যে বিপিএসসি টিআরই ফোরের যে জেনারেল পেপার আছে যে 40 নাম্বার, সেই 40 নাম্বার উপর ভিত্তি করে একটা জেনারেল পেপারের যে বই আছে কম্পিটিটিভ বই, সেই বইটার যতটা সম্ভব আর কি তার জেনারেল স্টাডিজটা সম্পূর্ণ কিন্তু কভার করার চেষ্টা করবো আমরা। তো এই যে তার বইয়ের যে প্রথম যে কভার পেজ, এখানে যেটা দেওয়া আছে সম্পূর্ণ বিষয়টা, যে বইটার মধ্যে আমরা কী কী পাচ্ছি, বিপিএসসি টিআরই 4 ও 5-এর জেনারেল স্টাডিজ চ্যাপ্টার ওয়াইজ সলভড পেপার, ঠিক আছে। সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই বইটার মধ্যে কিন্তু দেওয়া আছে কোন কোন বিপিএসসি টিআরই 1 হোক, টিআরই 2 এবং টিআরই 3 যে সকল প্রশ্নগুলো কিন্তু পড়েছিল, এবং তার সাথে বিপিএসসির প্রিভিয়াস ইয়ারে যে সকল প্রশ্ন পড়েছিল সেই সকল প্রশ্ন কিন্তু এই বইয়ে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু উত্তর সহ কিন্তু বিশ্লেষণ করে দেওয়া আছে, ঠিক আছে। তো এই ক্লাসটা আমাদের এখন কন্টিনিউ চলবে, ঠিক আছে। আজকে আমাদের প্রথম ক্লাস হবে, সেই ক্লাসটা হচ্ছে শুধুমাত্র ইতিহাস সম্পর্কিত। তারপরে পরবর্তী কি ক্লাস হবে, কোন ক্লাসটা থাকবে, সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু জানিয়ে দেবো। তো তোমরা সেখানে গিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তো এই বইটার মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো কাভার করব, সম্পূর্ণ বিষয়টা কিন্তু দেওয়া আছে। কি কি দেওয়া আছে একবার ভালো করে যদি আমরা লক্ষ্য করি, যে বেস্ট অন হচ্ছে এনসিআরটি অর এসসিআরটি। এনসিআরটি এবং এসসিআরটি আমরা সকলে জানি ব্যাপারটা কি, একটা যে ন্যাশনাল, একটা সেন্ট্রাল, একটা হচ্ছে আমাদের ন্যাশনাল। তারপর বলা আছে বিপিএসসি টিআরই 3 রি এক্সাম, বিপিএসসি টিআরই 3 যে ক্যান্সেল হয়েছিল পরীক্ষাটা তার পেপার থাকছে, এবং বিপিএসসি টিআরই 2 এর যে সকল পরীক্ষাগুলো হয়েছিল, যতগুলো পেপার হয়েছিল, এবং বিপিএসসি টিআরই 1 এর যে সকল পরীক্ষাগুলো হয়েছিল সম্পূর্ণ সেই পরীক্ষার পেপারের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সলভ করা আছে। এবং তার সাথে থাকছে কি 1 to 5 এর হচ্ছে প্রাথমিক স্তরের পরীক্ষা থাকছে, 6 to 8 এর এবং 9, 10 এবং 11, 12-এর প্রত্যেকটার কিন্তু জেনারেল পেপার কিন্তু এই বইটার কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু বিশ্লেষণ এবং উত্তর সহ কিন্তু বিশ্লেষণ করা আছে। বইটার নাম দিয়ে আছে সামান্য অধ্যয়ন, প্রারম্ভিক গণিত থাকছে, সামান্য জাগরুকতা ভূগোল, সামান্য বিজ্ঞান এবং ভারতীয় রাষ্ট্রীয় আন্দোলন, ঠিক আছে। অধ্যায়বার সলভ পেপার, মানে অধ্যায় প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সলভ করা আছে, এবং কি কি থাকছে বিষয়টা কীভাবে বিষয়সূচি দেওয়া আছে এইখানে যদি আমরা একটু জুম করি। তো প্রথমে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে আমাদের ইতিহাস। এইখানে পুরো ইতিহাসের যে চ্যাপ্টারটা আছে এটা শুধুমাত্র আমাদের কোন ইতিহাসটা থাকছে, এটা শুধুমাত্র হচ্ছে প্রাচীন ভারতকার ইতিহাস, ঠিক আছে। টোটাল 30টা পাতার মধ্যে সম্পূর্ণ প্রাচীন ভারতের ইতিহাসটা কিন্তু বিশ্লেষণ করা আছে। তো আমরা আজকে শুধুমাত্র সন্ধৈ সভ্যতা, বৈদিক সভ্যতা এবং বৌদ্ধ, জৈন, ভাগবত এবং শৈব ধর্ম কিন্তু আমরা আজকের যে সকল প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো আলোচনা করব, এবং তার সাথে তার সঠিক উত্তরগুলো কিন্তু আমরা বিশ্লেষণ করব, ঠিক আছে। তারপর থাকছে ইতিহাসের মধ্যকালীন ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস, ঠিক আছে। অনেকটা ভালোই কিন্তু দেওয়া আছে বইটার মাধ্যমে। এবং তারপর থাকছে কি ভূগোল, ভূগোল হচ্ছে ভারতের ভূগোল থাকছে, বিশ্বকা ভূগোল, এবং হচ্ছে জনসংখ্যা, নাগরিক নাগরিকরণ, তারপরে যে পর্যাবরণ এবং পারিস্থিতিক, তারপরে যে ভারতীয় সংবিধান এবং রাজ্য ব্যবস্থা থাকছে, তারপরে যে ভারতীয় অর্থব্যবস্থা, বিজ্ঞান হচ্ছে ভৌতিক বিজ্ঞান থাকছে, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, এবং সম্পূর্ণ বিষয়টা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। আর এইখানে বিশ্লেষণ করা আছে যে কোন কোন টিআরই 1 এবং টিআরই 2 কতটা প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে। তো এইখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বিপিএসসি যে প্রিভিয়াস ইয়ারে যে সকল 69তম যে পরীক্ষাটা হয়েছিল 2023-এ, সেটার থেকে মিনিমাম 150টা প্রশ্ন থাকছে, ঠিক আছে। এবং বিপিএসসি স্কুল টিচার যে টিআরই 1 এর পরীক্ষা যেটা হয়েছিল সেটাতে টিআরই 1 যে পরীক্ষাটা হয়েছিল সেটা হচ্ছে 2 গণিতে 240টা মতো প্রশ্ন থাকছে, এবং ক্লাস 1 to 5, 1 to 5, 9টা এবং 11, 12 থাকছে 80টার মতো। এইভাবে সম্পূর্ণ বিষয়টা কিন্তু ভাগ করা আছে, ঠিক আছে। তো এই বইটা আমরা সম্পূর্ণরূপে কিন্তু অবশ্যই বিশ্লেষণ করব, এবং তার সাথে আমাদের সঠিক উত্তরগুলো কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে। তবে এই সম্পূর্ণ যে প্রশ্নটা হবে সম্পূর্ণ কিন্তু হিন্দিতে দেওয়া আছে, ঠিক আছে। তো সেই হিন্দি প্রশ্নগুলো আমরা বাংলায় ট্রান্সলেট করে চেষ্টা করব। যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। তাহলে আমরা অন্য একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব, ক্লিয়ার। তো ওই জন্য বলছি সকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেবে, ঠিক আছে। তো আজকের যে মূল বিষয় সেটা হচ্ছে আমাদের প্রথম যে প্রশ্নটা আলোচনা হবে যে বিষয় নিয়ে সেটা হচ্ছে ইতিহাস, ঠিক আছে। সেটা হচ্ছে কি ইতিহাস। এখানে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ বিষয়টা যে কি লেখা আছে ইতিহাস। তাহলে আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ইতিহাসের প্রাচীন ভারতের ইতিহাস।
যে সকল প্রিভিয়াসের প্রশ্ন কিন্তু এসেছিল, ঠিক আছে, সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা এখানে আলোচনা করব, একদম সঠিক ভালোভাবে বিশ্লেষণ করা আছে। তো আজকের যে প্রথম প্রশ্ন সন্দেহ সভ্যতা থেকে, যে निम्नलिखित में से कौन सा जानवर सिंधु घाटी सभ्यता के लोगों को नहीं पता था। বলছি নিম্নলিখিত যে সকল অপশানগুলো আছে, সিন্ধু ঘাটি সভ্যতাতে কোন জানোয়ারটা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না, ঠিক আছে, বেল অর্থাৎ ষাঁড়, ঘোড়া, নাকি হাতি, নাকি উপরোক্ত সময় সে কই নেই। তাহলে প্রশ্নটা কি আবার বলছি, যে নিম্নলিখিত में से হচ্ছে কোন সা জানোয়ার, অর্থাৎ হচ্ছে নিম্নলিখিতদের মধ্যে কোন জানোয়ারটা সিন্ধু ঘাটির সভ্যতার লোকেরা তাদের কোনো ধারণা ছিল না। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে, তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু অ্যান্সার ডি। অ্যান্সার ডি বলতে কি উপরোক্ত মেসে কই নেই, তাহলে একটাকেও বলছে কিন্তু নয়। এইখানে বিশ্লেষণ করা আছে যে কি বলা আছে, যে সিন্ধু घाटी सभ्यता के लोगों को बेल, ঘোড়া, হাতি আদি পশু को बारे में जानकारी थी। তাহলে এইখানে তিনটা যে সকল পশুর নাম দেওয়া ছিল, প্রত্যেকটা পশুর কিন্তু সিন্ধু ঘাটির যে সভ্যতা যে সকল লোকরা ছিল তাদের কিন্তু সকল বিষয় কিন্তু जानकारी ছিল, অর্থাৎ হচ্ছে তারা জানতো, ঠিক আছে। जहाँ तक घोड़े का प्रश्न है, प्रारंभ में ऐसा माना जाता था कि सौंदर्य लोग लोग घोड़े से परिचित नहीं थे, किंतु लोथाल, सुरकोटोड़ा, कालीबंगान आदि स्थलों से घोड़ों की मृण मूर्तियों, हड्डियाँ, चमड़े आदि का अवशेष मिल जाने के पश्चात अब ये निश्चित हो गया कि इस पशु से भी सौंदर्य लोग পরিচিত थे। তাহলে যদিও বলছে হাতি, ঘোড়া এবং ষাঁড়ের সাথে তাদের সম্পর্ক কিন্তু অনেক দিন থেকেই বা জানতো, তবে কিছু কিছু জায়গায় ডাউট ছিল যে কি ঘোড়া সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না, এটা কিন্তু মানা যাচ্ছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন কিন্তু ওই লোথাল, সুরকাটোডা, কালীবঙ্গানে যখন আমরা ওই মৃণ মূর্তিয়া এবং হাড্ডিয়া, চামড়া এটা সেটা যখন পাওয়া গেল, তখন কিন্তু ধারণাটা কমপ্লিট হলো যে কি, যে ওই সিন্ধু সভ্যতায় কিন্তু তারা কিন্তু ঘোড়া সম্পর্কে তাদের কিন্তু ধারণা ছিল, ঠিক আছে। তো এইখানে একটা নোট যেটা বলেছে কি বিহার লোকসেবা আয়োগ নে ইসকা উত্তর বি মানা হয়। আচ্ছা, তাহলে বিহার লোকসভা অর্থাৎ যে বিপিএসসি যে পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু তারা বি উত্তরটা মানেছিল, অর্থাৎ এই যে ঘোড়া উত্তরটা কিন্তু তারা নিয়েছিল। তো এইখানে প্রশ্নটা তো আগেই বললাম যে সিন্ধু ঘাটি সভ্যতায় এই তিনটা জন্তুরই তাদের ধারণা ছিল, কিন্তু ঘোড়াটা সম্পর্কে তাদের একটা ডাউট ছিল। কিন্তু ডাউটটা ক্লিয়ার হলো কীভাবে, যখন হচ্ছে এইখানে মূল জায়গাটা ক্লিয়ার হলো, যেটা কি লোথাল, সুরকাটোডা এবং কালীবঙ্গান আদি স্থলমে যখন ঘোড়ার মৃণ মূর্তিয়া, হাড্ডিয়া, চামড়া এই সকল অবশেষ যখন পাওয়া গেলো, তখন তাদের কিন্তু নিশ্চিত হলো যে সন্দৈব লোক অর্থাৎ হচ্ছে সিন্ধু সভ্যতার লোক কিন্তু ঘোড়ার সঙ্গে পরিচিত ছিল, ঠিক আছে। তারপর আমাদের 2 নম্বর প্রশ্ন কি, তাহলে এই যে চ্যাপ্টারটা থেকে ছিল সন্দৈব সভ্যতা থেকে মাত্র একটি প্রশ্নই কিন্তু প্রিভিয়াসের প্রশ্ন কিন্তু এসেছিল, ঠিক আছে। এইবার আসছে আমাদের কি বৈদিক সভ্যতা। তাহলে বৈদিক সভ্যতায় যে প্রশ্নটা আছে কি বলা হয়েছে, যে प्रारंभिक वैदिक काल के दौरान कौन सा शहर प्राचीन मगध साम्राज्य की राजधानी के रूप में कार्य करता था। তাহলে প্রারম্ভিক বৈদিক কাল মানে প্রারম্ভিক যখন বৈদিক যে কালটা ছিল সেই সময় প্রাচীন মগধ সাম্রাজ্যের যে রাজধানী ছিল সেই রাজধানীর কোথায় আর কি কাজ করা হতো, রাজগৃহ নাকি চম্পা নাকি বৈশালী নাকি পাটলিপুত্র। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে, অপশান আমাদের এ, অর্থাৎ রাজগৃহ। রাজগৃহ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এখানে দেখতে হচ্ছে কত সালে প্রশ্নটা কিন্তু এসেছিল, যে 69তম বিপিএসসি পরীক্ষাটা হয়েছিল 2023-এ, সেই পরীক্ষাতে কিন্তু এটা দিয়েছিল। তো এইখানে বিষয়টা বলতে যে কীভাবে হচ্ছে এটা আনসারটা বিশ্লেষণ করা আছে, কি বলেছে এখানে, प्रारंभिक वैदिक काल के दौरान राजगृह शहर प्राचीन मगध साम्राज्य की राजधानी के रूप में कार्य करता था। তাহলে প্রারম্ভিক যে বৈদিক কাল ছিল সেই সময় রাজগৃহ যে শহরটা ছিল সেটা হচ্ছে প্রাচীন মগধ সাম্রাজ্যের রাজধানী রূপে কিন্তু কাজ করা হতো, ঠিক আছে। তারপর কি বলেছে, মগধ সাম্রাজ্য में আধুনিক, এখন বলছে মগধ সাম্রাজ্যে আধুনিক পাটনা, গয়া তথা হচ্ছে শাহাবাদ का कुछ हिस्सा पड़ता था। আচ্ছা, তাহলে মগধ সাম্রাজ্য में আধুনিক যে পাটনা আছে, গয়া এবং শাহাবাদ আছে, সেটা কিন্তু কিছুটা হিস্সা কিন্তু বা কিছুটা জায়গা কিন্তু ওই রাজগৃহের মধ্যে পড়তো। তারপরে এখানে একটা মূল বিষয় যেটা মনে রাখার বিষয়,
যে বিম্বিসার 544 খ্রিস্টপূর্বাব্দ থেকে 492 খ্রিস্টপূর্বাব্দ, और अजातशत्रु 492 ख्रिस्टपूर्वाब्द থেকে 460 ख्रिस्टपूर्वाब्द के समय इसकी राजधानी राजगीर या राजगृह थी, किंतु उदयन 460 ख्रिस्टपूर्वाब्द থেকে 444 খ্রিস্টপূর্বাব্দ ने राजगृह से अपनी राजधानी কি করেছিল, স্থানান্তরিত করেছিল। আপনি রাজধানী কি করেছিল, পাটলিপুত্র ইয়া কুসুমপুর স্থানান্তরিত কি থে। তাহলে কে করেছিল এটা, স্থানান্তরিত কে করেছিল, স্থানান্তরিত করেছিল একমাত্র কে করেছিল এটা, উদয়ন। উদয়ন কত খ্রিস্টাব্দে, 460 খ্রিস্টপূর্বাব্দ থেকে 444 খ্রিস্টপূর্বাব্দে উদয়ন করেছিল কোথায়, পাটলিপুত্র ইয়া কুসুমপুর স্থানান্তরিত করেছিল রাজগৃহটাকে। ঠিক আছে, তারপরে এখানে বিষয়টি কি বলা হয়েছে, যে শিশুনাগ যে বংশ কি, শিশুনাগ 412 খ্রিস্টপূর্বাব্দ থেকে 394 খ্রিস্টপূর্বাব্দ ने पाटलिपुत्र से राजधानी स्थानांतरित करके বৈশালী। তাহলে কি হচ্ছে, শিশুনাগ যে শিশুনাগ বংশকে যে শিশুনাগ যে রাজা ছিলেন তিনি কি হয়েছিল 412 খ্রিস্টপূর্বাব্দ থেকে 394 খ্রিস্টপূর্বাব্দ ने পাটলিপুত্র যে রাজধানী ছিল সেটা স্থানান্তরিত করে সেটা কোথায় করেছিল, বৈশালী को मगध साम्राज्य का राजधानी बनाया, किंतु कालांतर में কি করেছিল আর কালাশোক 394 খ্রিস্টপূর্বাব্দ থেকে 366 খ্রিস্টপূর্বাব্দ পুনরায় আবার पाटलिपुत्र स्थानांतरित कर लिया और मौर्य साम्राज्य तक यही राजधानी बनी रही। তাহলে মৌর্য সাম্রাজ্য পর্যন্ত কিন্তু পাটলিপুত্রের রাজধানী করা ছিল। তাহলে এইখানে প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা ছিল যে কি, যে প্রারম্ভিক কাল के दौरान, তাহলে প্রারম্ভিক বৈদিক কাল के दौरान कौन सा शहर प्राचीन मगध साम्राज्य की राजधानी, তাহলে প্রাচীন বলা হয়েছে, আধুনিক বলা হয়নি। তাহলে প্রাচীন মগধ সাম্রাজ্যের যে রাজধানী ছিল সেটা হচ্ছে কি রাজগৃহ। ঠিক আছে, যদি বলা হচ্ছে আধুনিক তাহলে হচ্ছে কিন্তু পাটলিপুত্র। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই সকল প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে একটু নিজেদেরকে একটু সজাগ থাকতে হবে, তবে পরে কিন্তু প্রশ্নগুলো সঠিকভাবে কিন্তু আমরা উত্তরটা করতে পারবো। ঠিক আছে, তারপর পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, বৌদ্ধ, জৈন, ভগবান এবং শৈব ধর্ম। তাহলে এইখান থেকে কি প্রশ্ন এসেছিল, যে এখানে প্রশ্নটা কি বলা হয়েছে, যে বোধিসত্ত্ব বোধিসত্ত্ব যে পদ্মপাণি কি পেন্টিং স্থিত है, তাহলে বোধিসত্ত্ব যে পদ্মপাণির যে পেন্টিংটা ছিল বা চিত্রকরটা ছিল, মানে চিত্রটা ছিল সেটা বলছে কোথায় অবস্থিত ছিল, কোথায় না বাগ মে, এলোরা মে, নাকি অজান্তা মে, নাকি বাদামি মে। প্রশ্নটা আরবার বলি, বোধিসত্ত্ব পদ্মপাণি, যদি কারো লিখতি প্রশ্নটা যদি অসুবিধা হয় অবশ্যই একটু বারবার প্রশ্নটা দেখে শুনে নিতে পারো, যে বোধিসত্ত্ব পদ্মপাণি কি পেন্টিং স্থিত है, তাহলে বোধিসত্ত্ব পদ্মপাণির যে পেন্টিংটা ছিল সেটা কোথায় অবস্থিত ছিল, না বাগ মে, নাকি এলোরা মে, নাকি অজান্তা মে, নাকি বাদামি মে। তাহলে এটা সঠিক অ্যান্সার কি, এটা সঠিক অ্যান্সার হচ্ছে অজান্তা মে। ঠিক আছে, তো এখানে কি বিশ্লেষণ করা আছে, বিশ্লেষণ করা আছে কিভাবে, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু বিশ্লেষণ করা আছে। এখানে প্রথমে দেওয়া আছে কি বোধিসত্ত্ব পদ্মপাণি কিটার নাম ছিল, পেন্টিংয়ের একটা নাম ছিল, যেটা যে অজন্তা কি গুফা মে স্থিত হ্যাঁ। সংস্কৃত মে পদ্মপাণি কে শাব্দিক অর্থ, তাহলে এইখানে যদি প্রশ্ন দেই যে পদ্মপাণির যে শাব্দিক সংস্কৃতিক যে অর্থ ছিল সেটা কি ছিল, না কমল ধারণ করনে বালা হতা হ্যাঁ। তাহলে কমল ধারণ অর্থাৎ যে পদ্ম ধারণ করা যে বলা হচ্ছে সেটাকে বলছে কি পদ্ম পানি বলা হয়। ঠিক আছে, এবার হচ্ছে বাদামি গুফা, অর্থাৎ বাদামি যে গুফাটার নাম বলা হয়েছে সেটা কি বলা হয়েছে, না বাদামি গুফা मंदिर कर्नाटक के उत्तरी भाग में बागलकोट जिले में स्थित हिंदू और जैन गुफा मंदिरों के लिए प्रसिद्ध है। তাহলে বাদামি যে গুফাটা ছিল, তাহলে বাদামি যে গুফাটা ছিল মন্দির কর্ণাটক गुफा मंदिर যেটা কর্ণাটকের उत्तरी भाग में बागलकोट जिले में स्थित हिंदू और जैन गुफा मंदिर के लिए प्रसिद्ध है। ठीक है, तापर जेटा बोला है कि एलोरा गुफा है कि दुनिया का सबसे बड़े रॉक कट हिंदू मंदिर गुफा परिसरों में से एक है, जिसमें 600 থেকে 1000 খ্রিস্টাব্দ की कलाकृतियाँ है। ठीक है, পরবর্তী প্রশ্ন আমাদের 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, যে ভারতীয় কলা में स्तूप और चैत्य और बिहार का निर्माण निम्नलिखित में से किससे संबंधित है। তাহলে ভারতীয় কলা में যেটা হচ্ছে स्तूप चैत्य और बिहार का
निर्माण निम्नलिखित में से किससे संबंधित है, মানে কোন বিষয়ের সাথে আর কি সম্বন্ধিত আছে, নাকি আজীবক সম্প্রদায়, নাকি বৈষ্ণব সম্প্রদায়, নাকি বৌদ্ধ ধর্ম, নাকি শৈব সম্প্রদায়। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কি অপশান সি, বৌদ্ধ ধর্ম। তো বৌদ্ধ ধর্মটা কীভাবে যুক্ত আছে সেটা আমরা জানি একবার সঠিকভাবে একবার। এখানে বিশ্লেষণ করেছে কীভাবে, যে ভারতীয় कोला में स्तूप चैत्य और बिहार का निर्माण बौद्ध धर्म से संबंधित है। তাহলে যদি প্রশ্ন পড়ে যে স্তূপ চৈত্য और बिहार का निर्माण কোন ধর্মের সাথে সম্বন্ধিত আছে, না বৌদ্ধ ধর্মের সাথে সম্বন্ধ আছে, এবং বৌদ্ধ ধর্ম की धार्मिक वास्तुकला भारतीय उपमहाद्वीप में विकसित हुई। चैत्य बौद्ध पूजा स्थल है, जबकि बिहार होच्छे बौद्ध भिक्षुओं का निवास स्थल होता है। स्तूपों का निर्माण का उद्देश्य होच्छे कि गौतम बुद्ध का पवित्र अवशेषों की पूजा বা সুরক্ষা थी। তাহলে এখানে কি বলছে, যে ভারতীয় कोला में स्तूप চৈত্য और बिहार का निर्माण হচ্ছে কোন ধর্মের সাথে যুক্ত ছিল, বৌদ্ধ ধর্মের সাথে সম্বন্ধ ছিল, এবং বৌদ্ধ ধর্ম হচ্ছে ধার্মিক বাস্তুকলা ভারতীয় উপমহাদ্বীপ মে বিকশিত हुई। তাহলে এই বৌদ্ধ ধর্ম কোথায় বিকশিত হয়েছিল, না ধার্মিক বস্তুকলা ভারতীয় উপমহাদ্বীপে বিকশিত হয়েছিল, এবং চৈত্য বৌদ্ধ পূজা স্থল হ্যাঁ, जबकि बिहार बौद्ध भिक्षुक का निवास स्थल होता है। তাহলে বিহার যে কি কাদের, না बौद्ध भिक्षुक का निवास स्थल होता है। और स्तूप का निर्माण के उद्देश्य होच्छे कि गौतम बुद्ध के पवित्र अवशेषों को पूजा या सुरक्षा थी। क्लियर। তাহলে এইখানে মানে চারটা প্রশ্ন কিন্তু অলরেডি আমাদের সম্পূর্ণভাবে কিন্তু বিশ্লেষণ করা হলো। এইবার আসছে কি 16 মহাজন পদ। 16 মহাজন পদ কি বলা হয়েছে, দেখো এই প্রশ্নটা কিন্তু বিপিএসসি টিআরই 2 এই প্রশ্নটা কিন্তু পড়েছিল, ঠিক আছে, পেপার 3। এই প্রশ্নটা কি বলা হয়েছে, তো এখানে প্রশ্নটা দেখি ইংলিশে দিয়ে আছে যে मगध एवं अंग के मैदान निम्नलिखित में से किसके हिस्से में है। তাহলে मगध एंड अंग प्लेन्स आर पार्ट्स ऑफ व्हिच ऑफ द फ्लोइंग। मगध এবং অঙ্গ যে রাজ্যটা আছে এই দুটা যে ময়দানটা আছে সেটা যে কি নিম্নলিখিত में से যে কিসকে হিস্সে মে অবস্থিত, মানে কার উপরে অবস্থিত। এইখানে প্রশ্নটা কি কি দিয়েছে অপশানে, যে ऊपर गंगा वैली अर्थात ऊपरी गंगा का मैदान, नाकि मिडिल गंगा वैली मगध मध्य गंगा का मैदान, नाकि लोअर गंगा वैली निम्न गंगा का मैदान, এবং যে বিপিএসসি যে পাঁচটা অপশন থাকে যে মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ নাকি নান অফ দ্য অ্যাবাভ। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কি অপশান বি, অর্থাৎ সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা, বি হচ্ছে কি মিডিল গঙ্গা ভ্যালি অর্থাৎ মধ্য গঙ্গা কা ময়দান। তো এইখানে যে বিষয়টা বলা হয়েছে কিভাবে, যে মধ্য গঙ্গা কা ময়দান পূর্বী, তাহলে মধ্য গঙ্গার যে ময়দানটা কোথায় অবস্থিত, না পূর্বী उत्तर प्रदेश और सम्पूर्ण बिहार तक विस्तृत है। তাহলে এই যে মধ্য গঙ্গা যে ময়দানটা আছে সেটা হচ্ছে পূর্বী যে উত্তর প্রদেশ আর বিহার সম্পূর্ণ বিহার পর্যন্ত কিন্তু এটা বিস্তৃত হয়ে আছে। এবং অঙ্গ মহাজনপদ কা ক্ষেত্র বর্তমান ভাগলপুর তথা মুঙ্গের जिले में स्थित है। ঠিক আছে, তাহলে অঙ্গ মহাজনপদের যে ক্ষেত্রটা আছে সেটা বর্তমানে কোথায় অবস্থিত, বিহারের ভাগলপুর অথবা বা তথা হচ্ছে মুঙ্গের জেলাতে অবস্থিত। ঠিক আছে, হচ্ছে মগধ মহাজনপদ বর্তমান হচ্ছে মগধ যে মহাজনপদটা আছে বর্তমানে কিন্তু পাটনা গয়া তথা হচ্ছে शाहोबाद में स्थित तथा जो मध्य गंगा का मैदान में स्थित है। ठीक है, তাহলে এই যে পাটনা গয়া तथा शाहोबाद में स्थित था जो मध्य गंगा का मैदान में स्थित है। क्लियर হলো। তাহলে মধ্য গঙ্গা ময়দান হচ্ছে কোথায় অবস্থিত, পূর্বী উত্তর আর হচ্ছে সম্পূর্ণ বিহার পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। এবং অঙ্গ হচ্ছে মহাজনপদ কা ক্ষেত্র হচ্ছে বর্তমান ভাগলপুর তথা হচ্ছে মুঙ্গের জেলাতে অবস্থিত। এবং মগধ মহাজনপদ বর্তমান পাটনা গয়া এবং হচ্ছে শাহবাদ में स्थित है যেটা হচ্ছে মধ্য গঙ্গা কে ময়দান में অবস্থিত। ঠিক আছে, তারপর হচ্ছে কি মৌর্য এবং মৌর্যোত্তর কাল, যেটা হচ্ছে মৌর্য বংশ এবং মৌর্যোত্তর কাল, যেটা মৌর্য বংশের কালটা। তো এইখানে যে প্রশ্নটা দিয়েছে সেটাও কিন্তু बीपीएससी जो स्कूल टीचार नियोग হয়েছিল সেটারই বটে, পেপার 2 शिफ्ट 2 যেটা হয়েছে। তো প্রশ্নটা কি বলা হয়েছে যে কৌটিল্য কি স্থান में
রাজনীতি বিজ্ঞান और অর্থশাস্ত্র কি হচ্ছে কি প্রাধ্যাপক অর্থাৎ অধ্যাপক থে। ঠিক আছে, কৌটিল্য, তো যে কৌটিল্য যিনি আছেন কোন স্থানের রাজনীতিক বিজ্ঞান और অর্থশাস্ত্রের অধ্যাপক ছিল? নালন্দা বিশ্ববিদ্যালয়, নাকি পাটলিপুত্র, নাকি তক্ষশিলা, নাকি উপরের একের অধিক, নাকি উপরোক্ত में से कोई नहीं? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কি অপশান সি, অর্থাৎ হচ্ছে তক্ষশিলা। তাহলে এই তক্ষশিলা সম্পর্কে একটু জানবো আমরা। তো এইখানে যেটা বলা হয়েছে, আলোচনা করা হয়েছে যে কৌটিল্য जिन्हें চাণক্য কে নাম সে ভি জানা যাতা है। তাহলে এইখানে প্রশ্ন আসতে পারে যে চাণক্য নামে কাকে কে পরিচিত, সেটা হচ্ছে কি কৌটিল্য। ঠিক আছে, তারপর কি বলে যে এক প্রসিদ্ধ ভারতীয় অর্থশাস্ত্রী দার্শনিক और রাজনীতি সলাহকার থে। তাহলে এই যে কৌটিল্য একজন প্রসিদ্ধ ভারতীয় কী কী ছিল? অর্থশাস্ত্রীয় ছিল, দার্শনিক ছিলেন এবং তার সাথে ছিল রাজনীতিজ্ঞ সলাহকার, অর্থাৎ রাজনীতি সম্পর্কে কিন্তু তার উপদেশ দিত। ঠিক আছে, এ প্রাচীন তক্ষশিলা বিশ্ববিদ্যালয় মে রাজনীতি বিজ্ঞান और অর্থশাস্ত্র কে অধ্যাপক থে। তাহলে তিনি হচ্ছে কোথায়, তক্ষশিলা যে বিশ্ববিদ্যালয় আছে সেই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের কিন্তু তিনি কী ছিল, একজন রাজনীতি বিজ্ঞান ছিল এবং অর্থশাস্ত্রের একজন অধ্যাপক ছিল। जो विश्व के सबसे पुराने विश्वविद्यालय में से एक था और प्राचीन भारत में शिक्षा का केंद्र था। ঠিক আছে, তাহলে তক্ষশিলা হচ্ছে সব থেকে পুরানো বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম একটা হচ্ছে কি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এবং সেই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় হচ্ছে কৌটিল্য, যাকে আমরা চাণক্য নামও কিন্তু তিনি পরিচিত। ঠিক আছে, এবং তিনি একজন ভারতীয় অর্থশাস্ত্রবিদ ছিলেন, দার্শনিক ছিলেন এবং রাজনীতিজ্ঞ সলাহকার ছিল। ঠিক আছে, এবং তিনি হচ্ছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে তিনি হচ্ছে রাজনীতি বিজ্ঞান এবং অর্থশাস্ত্র অধ্যাপক ছিলেন। ক্লিয়ার হলো এটুকু জিনিস? তাহলে কৌটিল্যের সম্পর্ক কিন্তু আমার একটুকু ধারণা কিন্তু হলো। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্নটা কী ছিল? প্রশ্নটা ছিল যে কৌটিল্য কি স্থান মে রাজনীতি বিজ্ঞান, তাহলে রাজনীতি বিজ্ঞান আমরা একটু আগে বললাম যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে তিনি রাজনীতি এবং বিজ্ঞান বিষয়ের একজন কী ছিল, অধ্যাপক ছিল। ঠিক আছে, কোন বিশ্ববিদ্যালয়? তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। তাহলে এটা হচ্ছে আমাদের এটার সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এবার হচ্ছে গুপ্তকাল এবং হচ্ছে গুপ্তোত্তর কাল। তাহলে গুপ্তকাল এবং গুপ্তোত্তর কাল, এইখানে কিছু কি দিয়েছে, কিছু কতগুলো বিচার দিয়েছে বা কথন দিয়েছে। ঠিক আছে, এই কথনটাকে বিচার করতে বলেছে। কি বলতে বলেছে? নিম্নলিখিত কথনের উপর বিচার কিজিয়ে। প্রথম কথন যেটা দিয়ে আছে যে ফাং হিয়ান এক চীনি তীর্থযাত্রী থা। তাহলে ফা হিয়ান একজন কী ছিল? চীনি তীর্থযাত্রী ছিল। जो हर्ष की शासनकाल के दौरान भारत आया था। তাহলে এই ফাহিয়ান চীনি তীর্থযাত্রী जो হর্ষ বংশের যে শাসনকাল ছিল সেই সময় কিন্তু তিনি ভারত এসেছিল। এবং হেনসাং এক চীনি বৌদ্ধ ভিক্ষু थे। হেনসাং ছিল কে? একজন বৌদ্ধ ভিক্ষুক थे जिन्होंने চন্দ্রগুপ্ত দ্বিতীয় के শাসনকাল के दौरान भारत का दौरा किया था। এবারে এই দুটো যে কথন দিয়ে আছে, এই দুটো কথন কি করতে বলেছে যে উপরোক্ত में से कौन से কথন সহি है, বলছি কোন কথনটা বলছে সঠিক। তাহলে একটা দুটো দিয়ে আছে, তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কি উপরোক্ত में से একটাও কিন্তু সঠিক নয়। তাহলে এই দুটো যে দেওয়া আছে এই দুটোর মধ্যে একটাও ঠিক নয়। তাহলে সঠিক কি? তাহলে সঠিক হচ্ছে কি বিষয় বলা আছে যে ফাহিয়ান এক চীনি বৌদ্ধ তীর্থযাত্রী থা। আমরা এটা বুঝতে পেলাম যে ফাহিয়ান একজন চীনি বৌদ্ধ তীর্থযাত্রী ছিল, যে হর্ষ বংশের শাসনকালে কিন্তু আসে নাই, তিনি এসেছিল চন্দ্রগুপ্ত দ্বিতীয়কে শাসনকালকে দৌরান ভারত আয়া থা। ক্লিয়ার হলো? তাহলে ফাহিয়ান যে চীনি বৌদ্ধ ছিল তীর্থযাত্রী, তিনি কিন্তু চন্দ্রগুপ্ত দ্বিতীয় শাসনের কালের দৌরান কিন্তু তিনি ভারতে এসেছিলেন। এবং पाटलिपुत्र शहर में फाहियान ने लगभग 3 साल संस्कृत का अध्ययन किया। ঠিক আছে, হিনসাং এক চীনি বৌদ্ধ ভিক্ষু থা। তাহলে হিনসাং কিন্তু চীনি বৌদ্ধ ভিক্ষু ছিল। जो রাজা হর্ষবর্ধন শাসনকাল মে ভারত আয়া থা। তাহলে ইনি শুধুমাত্র হর্ষ বংশ অর্থাৎ হর্ষবর্ধন বা হর্ষ বংশের রাজত্বকালের সময় কিন্তু তিনি ভারতে এসেছিল। এবং উসনে কাশ্মীর সিয়ালকোট আর কৌনৌজ তথা নালন্দা মে हियान और महायान बौद्ध धर्म का अध्ययन किया, अतः कोई भी कथन सही नहीं है। তাহলে এইখানে আমরা সঠিক উত্তর কি বুঝতে পারছি যে ফাহিয়ান একজন চীনি বৌদ্ধ তীর্থযাত্রী ছিল, তিনি ভারতে এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে। এবং হিনসাং
একজন তিনি হচ্ছে বৌদ্ধ চীনি বৌদ্ধ ভিক্ষুক ছিল এবং তিনি এসেছিলেন হর্ষবর্ধনের শাসনকালে, ঠিক আছে, ভারতে এসেছিলেন। এইটুকু বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি বলা আছে, বলছে চীনি স্রোত के অনুসার শ্রীলঙ্কা के শাসক মেঘ বর্মন, তাহলে শ্রীলঙ্কার যিনি শাসক ছিলেন তার নাম কি ছিল, মেঘ বর্মন। मेघ बर्मन ने गया में बौद्ध मंदिर बनाने की अनुमति के लिए निम्नलिखित में से किस गुप्त राजा के पास एक मिशनारी भेजा था। তাহলে কথা বলতে গেলে একটা চিঠি পাঠাইছিল। তাহলে চীন সূত্রকে অনুসার বা চীনি যে সূত্র আছে তিনের অনুসারে যে শ্রীলঙ্কার যিনি শাসক ছিলেন মেঘ বর্মন, তিনি গয়াতে বৌদ্ধ মন্দির বানানোর জন্য অনুমতি চাওয়ার জন্য তিনি গুপ্ত রাজাকে একটা বলছে মিশনারি পাস মানে বানানোর জন্য একটা পাস করার জন্য একটা মিশনারি ভেজেছিল না পাঠিয়েছিল। তো কি বলতে চাইছি এখানে প্রশ্নটা অ্যাকচুয়ালি কাকে পাঠিয়েছিল, তখন কে ছিল আমাদের সেই সময়, না চন্দ্রগুপ্ত প্রথম নাকি সমুদ্রগুপ্ত নাকি চন্দ্রগুপ্ত দ্বিতীয় নাকি ইনমেসে কই নেই। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কি সমুদ্রগুপ্ত, ঠিক আছে, সমুদ্রগুপ্ত। তাহলে সমুদ্রগুপ্ত কি বলতে চাইছে এখানে বিষয়টা বিশ্লেষণ করেছে কিভাবে, যে चीनी स्रोत के अनुसार श्रीलंका के शासक मेघ बर्मन अर्थात मेघ बर्मन बोला है ने मेघ बर्मन ने गया में बौद्ध मंदिर बनाने की अनुमति के लिए गुप्त शासक समुद्रगुप्त के पास एक मिशनारी भेजा था, ঠিক আছে। যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম যে প্রশ্নটা বলা হয়েছিল যে চীনি সূত্রের মাধ্যমে যে শ্রীলঙ্কার যিনি শাসক ছিলেন মেঘ বর্মন, তিনি গয়াতে বৌদ্ধ মন্দির নির্মাণের জন্য কিন্তু অনুমতি নেওয়ার জন্য গুপ্ত সম্রাট বা গুপ্ত শাসক সমুদ্রগুপ্তদের কিন্তু তিনি একটা মিশনারি পাঠিয়েছিলেন, ঠিক আছে। এবারে বিবিধ সম্পর্কে বলা আছে এখানে কি কি বলেছে, বিবিধ যেসব প্রশ্নটা থাকবে যে দ্য আয়রন পিলার কি বলেছে, দ্য আয়রন পিলার ওয়ান্ডার অফ এনিসিয়েন্ট ইন্ডিয়ান মেটাল লার্গি ইজ সিচুয়েটেড ইন, তাহলে প্রাচীন ভারতীয় ধাতুকর্ম का आश्चर्य लोह स्तंभ स्थित है। তাহলে প্রাচীন ভারতীয় ধাতুকর্ম का आश्चर्य लोह स्तंभ स्थित है কোথায়, পুনেতে, দিল্লিতে নাকি লখনৌ নাকি মোর দেন ওয়ান অফ দ্য এবাব নাকি নান অফ দ্য এবাব। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে, তাহলে প্রাচীন ভারতীয় ধাতুকর্ম का आश्चर्य लोह स्तंभ কোথায় অবস্থিত, পুনে, দিল্লি নাকি লখনৌ নাকি মোর্দেনাবাম। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কি দিল্লিতে অবস্থিত, দিল্লিতে অবস্থিত। তাহলে এইটা সম্পর্কে কি বলা আছে দেখো, এই প্রশ্নটা করেছিল কিন্তু বিপিএসসি টিআরই 3-তে, যেটা হচ্ছে 1 to 5-এর যে রি এক্সাম হয়েছিল সেই পরীক্ষাতে কিন্তু এটা পড়েছিল। তো এখানে কি বলতে চাই বলা হয়েছে যে প্রাচীন ভারতীয় ধাতুকর্ম কা আশ্চর্য লৌহস্তম্ভ দিল্লি কে মেহরৌলি মে স্থিত है। তাহলে এই সকল প্রশ্ন কিন্তু দেখা যায়, ঠিক আছে, মেহরৌলিতে स्थित है अवस्थित। इसका निर्माण संभवतः चंद्रगुप्त विक्रमादित्य ने कराया था। गुप्त काल में लोह निर्मित इस स्तंभ में आज तक जंग नहीं लगी। अच्छा, एखोनो पर्यन्त किन्तु कोनो प्रकार भावे किन्तु मोर्चा धरे नहीं, जो उसकी उत्कृष्ट निर्माण कार्य का प्रदर्शित करता है, ठीक है। তাহলে এই যে প্রাচীন ভারতীয় ধাতুকর্ম কা আশ্চর্য যে লৌহস্তম্ভ সেটা কিন্তু দিল্লিতে অবস্থিত, কিন্তু দিল্লির কোন শহরে না মেহরৌলিতে অবস্থিত, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে যে ক্ষীর ভবানী মেলা আয়োজিত কিয়া যাতা है। তাহলে ক্ষীর ভবানী মেলা কিসের জন্য কোথায় আয়োজন করা হয়, পাঞ্জাবে, রাজস্থান নাকি জম্মু কাশ্মীর, তারপরে যে অপশনটা দিয়ে আছে উপরে সবগুলাই নাকি একটাও নাই। তাহলে ক্ষীর ভবানী মেলা কারা আয়োজন করে, পাঞ্জাব, রাজস্থান, জম্মু কাশ্মীর। তাহলে এটাও কিন্তু বিপিএসসি টিআরই 3-তে পড়েছিল 1 to 5-এর ক্ষেত্রে 1 to 5-এ। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু জম্মু কাশ্মীর, ঠিক আছে, সঠিক অ্যান্সার কি জম্মু কাশ্মীর। এইবার বলছে ক্ষীর ভবানী মেলাটা কি, ক্ষীর যে ভবানী মেলা प्रतिवर्ष ज्येष्ठ अष्टमी को जम्मू कश्मीर में मनाया जाता है। ये काश्मीरी हिंदुओं के सबसे प्रमुख धार्मिक उत्सव में से एक है, ठीक है। তাহলে এই যে উৎসবটা সেটা কাদের না হিন্দুদের। জম্মু কাশ্মীর কে প্রমুখ মেলে ঝিরি মেলা, তার জম্মু কাশ্মীর যে সকল মেলাগুলো আছে যেটা বড় বড় মেলাগুলো সেটা ঝিরি মেলা, পুরমণ্ডল মেলা এবং चैत्रे चौदम, তারপর হচ্ছে বহু মেলা और
लोहड़ी जैसे प्रमुख मेले বা তোহার হ্যাঁ। ঠিক আছে, তাহলে ক্ষীর ভবানী মেলা একটা প্রতিবর্ষ হয়, যেটা হচ্ছে কি জ্যৈষ্ঠ অষ্টমীতে কাশ্মীরে কিন্তু, জম্মু কাশ্মীরে কিন্তু এটা পালন করা হয়। এটা এই যে মেলাটা একমাত্র হিন্দুদের, যারা জম্মু কাশ্মীরে যে সকল হিন্দুরা আছে তাদের একটা সবথেকে একটা বড় মেলা। এবং জম্মু কাশ্মীরে আরও কিছু মেলা লক্ষ্য করা যায়। সেই সকল মেলাগুলো কী কী ছিল: ঝিরি মেলা, পুরমণ্ডল মেলা, চৈত্রে চৌদম, আর বহু মেলা, আর হচ্ছে লোহড়ি মেলা। তাহলে এই সকল কিছু কিছু কিন্তু বড় সড়ো পরব এবং মেলা কিন্তু লক্ষ্য করা যায় জম্মু কাশ্মীরে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, বলছে রাজনীতি কি প্রারম্ভিক পুস্তক, তারপর যে নীতিসার কিসকে দ্বারা লিখি গই হ্যাঁ। তা রাজনীতির যে প্রারম্ভিক যে পুস্তক এবং নীতিসারটা কার দ্বারা বলছে লেখা হয়েছিল, না কৌটিল্য, নাকি কামন্দক, নাকি চরক, নাকি ইনমেসে কই নেই। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বি, সঠিক অ্যান্সার কি কামন্দক। তাই রাজনীতি কি প্রারম্ভিক পুস্তক, নীতিসার কিসকে দ্বারা লিখি গই হ্যাঁ, কামন্দকের দ্বারা। তো এইখানে কি বলা হয়েছে যে রাজনীতি का প্রারম্ভিক পুস্তক নীতিসার के लेखक कामोन्दक है। ঠিক আছে, এ পুস্তক কৌটিল্যকে অর্থশাস্ত্র উপর আধারিত है। তাহলে কৌটিল্য অর্থশাস্ত্র আছে সেটার উপর কিন্তু इसमें প্রাচীন ভারতের যে রাজধানী এবং কূটনীতি এবং রাজকীয় যে পরিদৃশ্য का বর্ণন কিয়া আছে। তাই রাজনীতি, কূটনীতি এবং রাজকীয় যে পরিদৃশ্য সেটা কিন্তু বর্ণনা করা আছে। এই পুস্তক হচ্ছে গুপ্তকালমে লিখি গিয়ে। তাহলে এই যে নীতিসার যে বইটা আছে, এই বইটা কে লিখেছিল, এটা লিখেছিল কিন্তু কামন্দক। এবং কৌটিল্য যে অর্থশাস্ত্র আছে সেইটার উপর বেসিসেই কিন্তু এই বইটা কিন্তু লেখা হয়েছিল। এবং এই বইয়ে আমরা প্রাচীন ভারতের যে রাজনীতি এবং কূটনীতি এবং রাজকীয় যে রাজকীয় যে ব্যাপারটা, সেই সকল ব্যাপার কিন্তু এখানে বর্ণনা করা আছে। এবং তার সাথে এই বইটাতে গুপ্তকালের সময় কিন্তু লেখা হয়েছিল। তাহলে এই বইটা কিন্তু গুপ্তকালের সময় কিন্তু লেখা হয়েছিল। ঠিক আছে, এবারে সূচি দিয়েছে, 1 2 দিয়েছে সূচি। এখানে দিয়েছে চরক। চরক হচ্ছে চরক চরক হচ্ছে কীটা, ওটা যেমন এইখানে একটু দেখিলে একটু চরক। চরক এখানে সঠিক অ্যান্সার দিয়েছে কি, এখানে চরক। এইখানে চরক হচ্ছে কি একজন চিকিৎসাবিদ ছিলেন। ব্রহ্মগুপ্ত ছিল কি গণিত। বরাহ মিহির ছিলেন যে জ্যোতিষ। আর বিশাখ দত্ত ছিলেন নাটককার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, এটা কিন্তু টিআরএতে পড়েছে। যাই হোক, ঐতিহাসিক দক্ষিণাপথ নামক যে ক্ষেত্র কত দূর পর্যন্ত বিস্তৃত। তাহলে ঐতিহাসিক दक्षिणापथ नामक क्षेत्र का विस्तार है विंध्याचल पर्वतश्रेणी से कृष्ण नदी के मध्य, नाकि विंध्याचल पर्वतश्रेणी से कावेरी नदी के मध्य, नाकि सतपुड़ा पर्वतश्रेणी से नीलगिरी के मध्य। প্রথম में से एक से अधिक, নাকি প্রথম से कोई नहीं। তাহলে এটা কিন্তু স্কুল টিচার অর্থাৎ বিপিএসসি টিআরিতে কিন্তু এই প্রশ্নটা কিন্তু দেওয়া হয়েছিল। কোয়েশ্চেনটা আমরা যদি দেখি যে ঐতিহাসিক যে দক্ষিণাপথ নামক যে ক্ষেত্রটা আছে সেটা কতদূর পর্যন্ত বিস্তার হয়ে আছে, বিন্ধ্যাচল পর্বতশ্রেণীর কৃষ্ণ নদী পর্যন্ত মধ্য পর্যন্ত, নাকি বিন্ধ্যাচল পর্বতশ্রেণী সে কাবেরী নদী পর্যন্ত, নাকি সাতপুরা পর্বতশ্রেণী থেকে নীলগিরি মধ্য পর্যন্ত, কতদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কি এ, বিন্ধ্যাচল পর্বতশ্রেণী সে কৃষ্ণ নদীর কি মধ্য পর্যন্ত কিন্তু এই ঐতিহাসিক দক্ষিণাপথ কিন্তু নামক যে ক্ষেত্রটা আছে সেটা কিন্তু বিস্তৃত। তো এই জিনিসটা কি, তো এইখানে যেটা বলতে চাইছে যে ঐতিহাসিক दक्षिणापथ नामक क्षेत्र का विस्तार विंध्याचल पर्वतश्रेणी से कृष्ण नदी के मध्य तक है। दक्षिणापथ का तात्पर्य হচ্ছে কি দক্ষিণ की ओर जाने वाला मार्ग। তাহলে দক্ষিণাপথের যে তাৎপর্য বা দক্ষিণাপথের যে কথা বলতে গেলে যে বিষয়, এইটা কি সম্পর্কে বলতে চাইছে, দক্ষিণ কি ওর হচ্ছে জানে वाला मार्ग। তাহলে দক্ষিণ পর্যন্ত যাওয়ার পর্যন্ত একটা দিক বলা হয় যেটা। ঠিক আছে, তাহলে দক্ষিণাপথ। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল আজকে 13টা প্রশ্ন কিন্তু আমাদের আলোচনা করা হলো। এবং পরবর্তীতে আমাদের আজকে এই ছোট্ট করে আমাদের দিলাম যে প্রাচীন ভারতের ইতিহাস, এটা আমরা সঠিকভাবে কিন্তু একটু আলোচনা করলাম। মোট 13টি প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করলাম। এবারে পরবর্তী আমরা যে মধ্যযুগ আছে সেই মধ্যযুগ সম্পর্কে কিন্তু আমরা পরবর্তী যে সকল প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো যদি তোমাদের কোনো জায়গায় কোনো প্রশ্ন ডাউট থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারো আমাদের এই ইউটিউবের যে কমেন্ট বক্স থাকবে সেখানে। ঠিক আছে, তো এইটুকুই আজকের এই ক্লাসটা। সকলকে ধন্যবাদ। জয় হিন্দ।